মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আজ আপনারা শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা সত্য কাহিনী অবলম্বনে দারোগা প্রিয়নাথের গল্প গুম খুন। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1855 খ্রিস্টাব্দে ও মৃত্যু 1947 খ্রিস্টাব্দে। গল্পের বিভিন্ন চরিত্রে আদিত্য, সৌভিক, দীপক ও জিৎ। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি দেবাশিস। শুরু হচ্ছে আজকের গল্প দারোগা প্রিয়নাথের গুম খুন। দারোগাবাবু এসেছেন? এসেছেন, কিন্তু এখন দেখা করা যাবে না। কিন্তু আমার কাজটা যে খুব জরুরি, আমাকে তো দেখা করতেই হবে। সমস্ত দিনের পর তিনি এইমাত্র ফিরে এসেছেন। আমি কোন সাহসে আপনাকে নিয়ে যাই বলুন তো? এইসব কথাবার্তা শুনতে পেয়ে আমি আগন্তুককে আমার ঘরে নিয়ে আসার জন্যে বললাম। স্বাভাবিকভাবে আমি সকাল থেকে অন্য একটা তদন্তের সাথে নিযুক্ত ছিলাম। সন্ধ্যার কিছু আগে আমি ফিরে এসে অনন্ত কিছুক্ষণের জন্য বিশ্রামের আশায় ঘরে এসে বসেছি। ঠিক তখনই ওই রকম কথোপকথন শুনলাম। আগন্তুকের বিনীত কণ্ঠস্বর ও তার দয়ালু অনুরোধে আমার মনে দয়ার উদ্বেগ জাগল। তাই বিশ্রামের আশা জলাঞ্জলি দিয়ে তাকে ঘরের মধ্যে আসতে বললাম। খানিকক্ষণ পরে এক দীর্ঘ দাড়ি গোবলা বৃদ্ধ মুসলমান আমার সামনে এসে উপস্থিত হলো। তার বয়স আন্দাজ 45 বছর, কিন্তু শরীর এবং চেহারা থেকে যৌবন এখনো মুছে যায়নি। তাকে দেখতে অতি সুপুরুষ, কিন্তু তার বর্তমান স্লান মুখ দেখলে পাষাণ হৃদয় গলে যায়। আমি তাকে বসতে বললাম। তিনি আমার সম্মুখে একটা চেয়ার টেনে উপবেশন করলেন। এইবার আমি তাকে এখানে আসবার কি কারণ সেটা জিজ্ঞাসা করলাম। তিনি তখন বললেন, আমার নাম মোহাম্মদ আব্দুল খাঁ সাহেব। আমার বাড়ি মলঙ্গা। আমার একটি মাত্র ছেলে 7 দিন হয়েছে, এখনো বাড়িতে আসেনি। দয়া করে তাকে ফিরিয়ে আনুন সাহেব। তা আপনার ছেলের বয়স কত? করিম খাঁ আমার পালন করা ছেলে। নিজের ছেলে নেই। তার বয়স 13 কি 15 হবে। নিজের কোনো সন্তান না হওয়ায় বিষয় সম্পত্তি প্রচুর, এই কারণেই আমরা তাকে দত্তক নিয়েছি। করিম আমার ভাইয়ের তৃতীয় ছেলে। খোদার ইচ্ছায় তাদের 8টি পুত্র ও 2টি কন্যা। করিম তাদের মধ্যে 3 নম্বর সাহেব। সে আমাকে পিতা আর আমার স্ত্রীকে মাতা বলেই জানে। ওর যখন বয়স 6 মাস তখন থেকে সে আমাদের কাছে মানুষ হয়েছে সাহেব। আপনার ভাই জীবিত আছেন? আজ্ঞে হ্যাঁ হুজুর। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হুগলিতে। সম্প্রতি আমার বাড়িতেই এখন আছে। আপনার পুত্রের নিরুদ্দেশের কারণ কি কিছু আপনি জানেন? আজ্ঞে বুধবার সন্ধ্যাবেলা একজন লোক আমার হাতে চিঠি দিয়েছিল। চিঠিটা খুলে দেখলাম হাতের লেখাটা একদম আমার ভাইয়ের মতো। যখন চিঠিটা সম্পূর্ণ পড়লাম, সে সাংঘাতিক অসুস্থ আমার ভাই। করিমের সাথে দেখা করার জন্য সে উত্তেজিত হয়ে উঠেছে। যে লোকটা আমাকে চিঠি দিয়েছিল সে তার সাথে করিমকে পাঠানোর জন্য অনুরোধ করেছে। আমি কোনো রকম সন্দেহ না করেই সেই লোকটার সাথে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম এবং করিমকে বলেও দিলাম যে তার বাবার শরীর কেমন আছে সে যেন আমাকে চিঠি লিখে জানায়। কিন্তু সেই যে গেছে, সে এখনো ফিরে আসেনি সাহেব। আজ তো শনিবার, তার মানে বুধবার রাতে করিমের তো হুগলিতে পৌঁছে যাবার কথা। যদি সে বৃহস্পতিবার বা শুক্রবার ওই চিঠিটা লিখত, তাও আপনি চিঠিটা পেয়ে যেতেন। এখান থেকে হুগলির ডাক ব্যবস্থা তো একদিনের। আমার কথা শেষ না হতেই মোহাম্মদ বাধা দিয়ে বলল, আমি ওই জন্য কোনো চিঠি লিখিনি। আমি ভেবেছিলাম যদি আমার ভাইয়ের সত্যি সত্যি কোনো অসুস্থ হয়ে থাকে তাহলে সে তার বাবাকে দেখাশোনার জন্য নিশ্চয়ই খুব ব্যস্ত হয়ে আছে, তাই জন্য সে চিঠি লেখার সময় পায়।
কিন্তু মহাশয়, বেলা 1টার সময় আমি ঘরে বসে আছি। এমন সময় আমার ভাই হঠাৎ আমার সামনে উপস্থিত হলো। আমি তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেলাম এবং সে আমার কাছ থেকে করিমের কথা জিজ্ঞাসা করল। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম না যে এটা আমার ভাই না কোনো প্রেত মূর্তি। কারণ বুধবার যে অসুস্থ ছিল সে হঠাৎ শনিবারের মধ্যে সেরে গিয়ে এত তাড়াতাড়ি এত দূরের পথ এলো কি করে? আমি তার কথা কোনো বিশ্বাসই করতে পারছি না। তখন সে আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সে আবার আমাকে প্রশ্ন করল। তখন আমি কোনো সন্দেহ ছাড়াই তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি নাকি অসুস্থ? তখন আমার ভাই বিরক্ত হয়ে বলল, আমি অসুস্থ? কে বলল? আচ্ছা, এখন এই সব কথা ছাড়ো। করিম কোথায় সেটা বলো। আমি তার সমস্ত কথা শুনেই তাকে বললাম, তুমি তো চিঠি দিয়েছিলে এবং যার হাত দিয়ে চিঠি দিয়েছিলে আমি তার হাত দিয়েই করিমকে হুগলিতে পাঠিয়ে দিয়েছি। আমার ভাই ভয়ানক রেগে গেল। সেই সময় সে চিৎকার করে বলল, কে সেই লোক যে তোমার কাছে চিঠি এনেছিল? সেই চিঠিই বা কোথায়? আমি সেই সময় চিঠিটা বার করে আনলাম এবং আমার ভাইয়ের হাতে দিলাম। তারপর বললাম, তোমার প্রাণের গঙ্গাধর এই চিঠিটা এনেছিল। আমার কথা শুনে সে রেগে গেল এবং বলল, গঙ্গাধর? নিশ্চয়ই সে হিন্দু। তুমি তো জানো কোনো হিন্দুর সাথে আমার মেলামেশা নেই। এই তুমি সত্যি করে বলো, আমার করিম কোথায়? কোথায় আমার করিম? আমি তাকে অনেক বোঝালাম, যাকে আমার নিজের ছেলের মতো ভালোবাসি, ছোটবেলা থেকে তাকে মানুষ করছি। সে আমার নিজের ছেলে না হলেও তার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কমেনি। আমার এই ভিন্ন জগতে করিম ছাড়া আর কেউ নেই। তুমি আমাকেই সন্দেহ করছো? বুধবার রাত থেকে আমি তার বিষয়ে কিছুই জানি না, তুমি বিশ্বাস করো। এই বলে আমি মনের দুঃখে কাঁদতে আরম্ভ করলাম। আমার ভাই আমার কান্না দেখে বুঝতে পারল যে আমি তার সত্যি কথাই বলছি। তখন আমরা দুজন পরামর্শ করে চারিদিকে খোঁজ করলাম, কিন্তু কোনো জায়গায় করিমের সন্ধান পাইনি। অবশেষে হতাশ হয়ে আপনার কাছে এসেছি হুজুর। এখন আপনি গরিবের মা বাবা, দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন হুজুর। মোহাম্মদ আবদুলের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, আপনার ভাইয়ের নাম কি? আর আজকেই বা সে আপনার নিকটে আসলো কেন? আমার ভাইয়ের নাম সলামত খাঁ। সে মাঝে মাঝে আমার আর আমার ছেলের খবর নিতে এখানে আসে। বোধহয় আজও আমার নিকটে এসেছে। কিছুক্ষণ পরে আমি মোহাম্মদ আবদুলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, করিমের গায়ে কি কোনো অলংকার ছিল? আজ্ঞে না হুজুর, তবে তার গলায় একটা প্রবালের মালা ছিল। মালাটার দাম খুব কম। ওই রকম প্রবাল আজকাল সহজে পাওয়া যায় না। আপনার কি কোনো শত্রু আছে? না হুজুর, আমি অধিক লোকের সাথে মেলামেশা করি না, ইচ্ছেও করে না। নিজের জমিদার হিসেবে পত্র যা আমি করে থাকি, অবসর অতি সামান্য। আমার শত্রু বা বন্ধু কেউই নেই। আপনার ভাই মানে সলামত খাঁর কোনো শত্রু নেই? সেটা তো আমি বলতে পারবো না। যদি আপনি অনুমতি দেন তাহলে কাল আপনার কাছে তাকে হাজির করব। আচ্ছা, কারোর ওপর আপনার সন্দেহ আছে? করিম বয়সে ছোট হলেও বড় ধার্মিক। তাকে কখনো তার সমবয়সী ছেলেদের সাথে খেলতে দেখিনি। যখন সে সময় পেত তখন সে কোনো মুসলিম ফকিরের কাছে গিয়ে ধর্ম নিয়ে প্রশ্ন করত। মুসলিম ফকিররা তাকে অনেক ভালোবাসতো। করিমকে একদিন দেখতে না পেলে আমার বাড়িতে চলে আসতো ওর খোঁজ করতে। করিম কেমন করে ফকিরদের সাথে মিশত? আর এত ফকিরি বা কোথায় পেত সে? আমাদের বাড়ি হইতে কিছুটা দূরেই একটা মসজিদ আছে। অনেক মুসলিম ফকির সেখানে এসে থাকেন। করিম তাদের দেখা পেলেই তাদের কাছে গিয়ে আমাদের ধর্মের কথা জানতে চেষ্টা করত।
আপনি যদি একবার বাড়িতে যান তাহলে আমার মন বলছে এই রহস্যের ভেদ তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা আমার একজন বিশ্বাসী লোককে আপনার বাড়িতে পাঠিয়ে দেব এবং আমি বিকেলের দিকে আপনার বাড়িতে গিয়ে যা হোক একটা বন্দোবস্ত করব। মোহাম্মদ আব্দুল আনন্দের সাথে আমার থেকে বিদায় নিলেন। পরের দিন সকালে আমার একজন হেড কনস্টেবলকে মলঙ্গায় আব্দুলের বাড়িতে পাঠিয়ে দিলাম। পরে নির্জনে বসে খানিকক্ষণ গাঢ় চিন্তা করলাম। কয়েকদিন থেকে কলকাতার দক্ষিণ খিদিরপুরে জাহাজ মেরামতির জন্য একটা ডক প্রস্তুত হচ্ছিল না? কিছুদিন আগে একটা গুজব শোনা গিয়েছিল যে কন্ট্রাক্টর বাবুরা কোনোভাবেই ওই ডক প্রস্তুত করতে পারছিল না। যে অংশটা আজ প্রস্তুত হয়ে গেল, দেখা গেল আশ্চর্যভাবে পরের দিন সকালে সেটা ভেঙে পড়েছে। বারবার এইভাবে ভেঙে পড়ায় কন্ট্রাক্টরদের যথেষ্ট ক্ষতি হতে লাগলো। শেষে এটা ঠিক করেছিল যে কোনো ধার্মিক বালকের মাথা ছাড়া এই ভিত্তি স্থাপন করার সময় না দিলে কখনো প্রস্তুত হবে না। ওই গুজব শুনে সবাই একটু ভয় পেয়ে গেল। প্রায় সকলেই তাদের পুত্রদের সাবধান করতে লাগলো, কিন্তু তখনও তো পর্যন্ত একটা অভিযোগ শোনা যায়নি। মোহাম্মদ যখন করিমের কথা বললেন, হয়তো তিনিও এই রকম সন্দেহ করেননি। তার ভাই সালামত হুগলিতে থাকেন, সম্ভবত সেখানে এই গুজব ছড়ায়নি। সুতরাং তিনি হয়তো এ বিষয়ে সন্দেহ না করতেই পারেন। কিন্তু মোহাম্মদ তো কলকাতাতে থাকেন, নিশ্চয়ই তিনি এ গুজব শুনেছেন। তাহলে তিনি কেন এই প্রকার সন্দেহ করলেন না? মোহাম্মদের কাছ থেকে করিমের বিষয়ে যা কিছু শুনলাম তা যে করিম একজন ধার্মিক বালক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মোহাম্মদের সন্দেহ না করার কারণটা কি? অনেকক্ষণ ধরে এইসব চিন্তা ভাবনা করে অবশেষে ঠিক করলাম যে মলঙ্গায় গিয়ে স্বয়ং এ বিষয়ে তদন্ত করব। বেলা 11টার সময় থানা থেকে বের হয়ে আমি খিদিরপুরের দিকে যেতে লাগলাম। যাতে কোনো লোক আমাকে সন্দেহ না করে এই ভয়ে পুলিশের বেশে যায়নি, কিংবা সঙ্গে কোনো কনস্টেবলও নিইনি। আমার আসল উদ্দেশ্য ছিল কন্ট্রাক্টরের সাথে দেখা করা। একজন কর্মচারীর মুখে শুনলাম তিনি বাঙালি, কাজেই একখানা অট্টালিকায় তার অফিস। তিনি তখন অফিসেই ছিলেন, সুতরাং তার সাথে দেখা করতে আমার বিশেষ কষ্ট হলো না। সৌভাগ্যক্রমে আমরা পরস্পরের পরিচিত ছিলাম। আমাকে ওই পোশাকে দেখে উনি অতি আশ্চর্য হলেন। ভাবলেন ছদ্মবেশে কাউকে গ্রেপ্তার করতে এসেছি। ডকে অনেক লোক কাজ করে, তার মধ্যে বদমাইশের অভাব নেই, সুতরাং তার অনুমান করাটা মিথ্যা নয়। কিছুক্ষণ আমরা একে অপরের সাথে কথাবার্তা বললাম। তারপর সদাশিববাবু আমাকে নিয়ে তার প্রধান কর্মচারী রাজারামের কাছে গেলেন। রাজারাম আমাদের নিয়ে ডকের যে সমস্ত অংশগুলোর কাজ সম্পূর্ণ হয়েছিল এবং যে যে অংশগুলোর কাজ আরম্ভ হয়েছে সেইগুলোর কাজ দেখাতে লাগলো। সত্যি অদ্ভুত একটা ব্যাপার, দেখবার একটা জিনিসও বটে। কত বড় বড় ইঞ্জিনিয়ার এই কাজে তাদের নিজেদের বুদ্ধি খরচ করছে, তার কোনো ইয়াত্তাও নেই। অসংখ্য রাজমিস্ত্রি, ছুতোর কামার সেই মহৎ কাজে নিযুক্ত। কোথাও গাঁথনি হচ্ছে, কোথাও কাঠের কাজ হচ্ছে, আবারও কোথাও লোহার বড় বড় কড়ি ওপরে তোলা হচ্ছে। রাজারাম যখন আমাদের নিয়ে ফিরে আসছিল সেই সময় সদাশিববাবু প্রাচীর লক্ষ্য করে রাজারামকে বললেন, দেখো রাজারাম, এইরকম কাজের মজুরি তো আমি দেবই না, উল্টে যে এইরকম কাজ করেছে তাকে দুদিনের বেতন জরিমানা করব। ছি ছি, এইরকম প্রকারের কাজ তোমার নজরে পড়লো না? রাজারাম যেন অত্যন্ত আশ্চর্য হলেন। নির্দিষ্ট স্থানে সে গমন করে দেখল সত্যি সত্যি সেখানকার প্রাচীর অত্যন্ত বাঁকা হয়েছে। সে তখন লজ্জিত স্বরে বলল, লোকটা এত ভালো কাজ করে যে তার কাজ দেখতে হয় না, সেই জন্য এই দিকে আর পরীক্ষা করতে আসিনি। এখন দেখছি নেপালের উপর বিশ্বাস করে বড় অন্যায় করেছি।
আমি আজ নিজেই ওকে জিজ্ঞাসাবাদ করব। সকল দিক ভালো করে দেখে নিয়ে আমি সেই পোশাকে মলঙ্গায় গিয়ে পৌঁছালাম। হেড কনস্টেবল আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে সে আমার কাছে এলো এবং একখণ্ড প্রবালের মালা আমার হাতে দিয়ে তারপর বলল, এই মাঠে এরকম আরও এক খণ্ড পড়ে আছে। আমি চারিদিক ঘুরে মসজিদের পাশের মাঠটাতে 2 খণ্ডমালা দেখতে পাই। এক খণ্ড আপনাকে মোহাম্মদকে দেখানোর জন্য এনেছি, আর এক খণ্ড জায়গাটা চিহ্নিত করার জন্য ওখানে রেখে এসেছি। আমি তার কথায় সন্তুষ্ট হলাম। তাকে বললাম, উত্তম কাজ করেছো। আর কিছু জানতে পেরেছো? কিছুদিন আগে ওই মাঠে একদল ফকির বাস করত। শুনলাম তারা মক্কা যাওয়ার জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে গিয়ে ভিক্ষা করত। যেই দিন করিম খাঁ ওই অপরিচিত লোকের সাথে হুগলি যাত্রা করে, সেই দিনই ফকিরের দলরা ওই স্থান ত্যাগ করে চলে যায়। মোহাম্মদ যদিও আগেও সেই প্রবালের হাড় দেখেছিল, তথাপি আমি তাকে সেই হাড় পুনরায় দেখিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দেখুন তো, এটা করিমের কি না? মোহাম্মদ সেই হাড় শনাক্ত করল এবং বলল, এই হাড়ি করিমের গলায় ছিল। বাছা, আমার বাছা কি আর বেঁচে নেই? কে খুন করেছে তাকে? কে খুন করেছে? আমারও সেইরূপ বিশ্বাস হলো করিম খাঁ যে আর জীবিত নেই, তা আমারও ধারণা জন্মালো। কিন্তু পাছে তখন সেই কথা বললে মোহাম্মদ ব্যাকুল হয়ে পড়বে, এই ভয়ে সেরূপ কথা উল্লেখ করলাম না। হেড কনস্টেবলকে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে আদেশ করলাম এবং আমি তার পেছনে পেছনে গেলাম। যথাস্থানে উপস্থিত হয়ে দেখলাম তখনও সেই হাড়ের এক খণ্ড টুকরো এখানে পড়ে আছে। হাড়ের সেই অংশ তুলে নিলাম। 2টি অংশ মিলিয়ে দেখলাম উভয় প্রবালগুলি একই প্রকার। সেই 2 খণ্ড একই হাড়ের অংশ তা বুঝতে পারলাম। হেড কনস্টেবলকে আশপাশটা ভালো করে তল্লাশি করতে বলে আমি সেইখানে বসে পড়লাম। হাড়ের দ্বিতীয় অংশ যেখানে পড়েছিল সেখানে অনেকগুলি পায়ের ছাপ দেখতে পেলাম, কিন্তু তা থেকে কোনো সাহায্য পেলাম না। তখন সন্ধ্যা হতে কিছুটা বাকি ছিল। আমি সেই আলোয় সেই জায়গায় তন্ন তন্ন করে অনুসন্ধান করলাম। 2-1বার পায়ের ছাপ দেখে দেখে যেতে হলো, কিন্তু সে অল্পক্ষণের জন্য। তার কারণ কিছু দূর গিয়েই পায়ের ছাপগুলো এতই অস্পষ্ট হয়ে গিয়েছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তা কোনো সাহায্য হবে না। এইরূপ অনুসন্ধান করে যথাস্থানে ফিরে এসে হেড কনস্টেবলের সাথে দেখা হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ফকিরের দল যারা এখান থেকে চলে গিয়েছে তারা কবে গিয়েছে এবং কোন দিকে গিয়েছে? আমি তারও সন্ধান নিয়েছি। যেদিন করিম খাঁ ওই অপরিচিত লোকের সাথে গমন করে, সেই দিনই ফকিরের দলরা এখান থেকে চলে যায়। এখানকার মসজিদের অধ্যাপকের কাছে শুনলাম ওরা হাওড়ায় গিয়েছে। সেখানে 4-5 দিন মসজিদে ভিক্ষা করে বোম্বে যাত্রা করবে, তারপরে মক্কা যাওয়ার জন্য গমন করবে। হেড কনস্টেবলের কথা শুনে আমি তখন হাওড়ার ম্যাজিস্ট্রেট নিকটে একটা টেলিগ্রাম করলাম। লিখলাম, একদল ফকির মসজিদে ভিক্ষা করবার জন্য গত বুধবার কলকাতা ত্যাগ করেছে। যদি তাদের সন্ধান পান তবে তাদেরকে গ্রেপ্তার করে রাখবেন। অনেকের বিশ্বাস যে তারা করিম খাঁ নামে এক বালককে কৌশলে নিয়ে গিয়েছে। যদি সেই বালকের কোনো সন্ধান পাওয়া যায় তবে তাকেও ওই ফকিরের দলকে গ্রেপ্তার করবেন। সন্ধ্যার সময় টেলিগ্রাম লিখে নিকটবর্তী টেলিগ্রাম অফিসে পাঠিয়ে দিলাম এবং হেড কনস্টেবলকে নিয়ে বাসায় ফিরে এলাম। সোমবার বেলা 1টার সময় হাওড়ার ম্যাজিস্ট্রেটের কাছ থেকে উত্তর পেলাম। তিনি লিখেছেন, বুধবার হাওড়ার মসজিদে একদল ফকির রাত্রিবেলা আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের দেখে সত্যিই ধার্মিক বলে মনে হয়। কোনো বালককে তাদের সাথে দেখতে পেলাম না। তাদের সকলকার বয়স 50-এর বেশি।
তাদের ব্যবহার ও আচরণ দেখে অসৎ বলে মনে হলো না। যদি আদেশ দেন তাহলে তাদের গ্রেপ্তার করা যেতে পারে। তাদের নজরবন্দি করে রেখেছি। হাওড়ার ম্যাজিস্ট্রেট একজন বিচক্ষণ লোক। তিনি যখন তাদের ওপর কোনো সন্দেহ করেননি, তখন তারা নিশ্চয়ই অসৎ লোক হবে না। যদিও করিম খাঁ সেই অপরিচিত লোকেদের সাথে গমন করেছে, আর ঠিক সেই দিনে তারা এখান থেকে চলে গিয়েছে, তথাপি তাদের সাথে করিম খাঁ যে নিরুদ্দেশের সম্পর্কে আছে এটা মনে হয় না। এই স্থির করে আমি হেড কনস্টেবলকে ডেকে সেই টেলিগ্রামের উত্তর পাঠালাম। হেড কনস্টেবলের দৃঢ় বিশ্বাস যে সেই ফকিরদের সাথে ইচ্ছেই হোক বা অনিচ্ছায় করিম খাঁ ওদের সাথে চলে গিয়েছে। কিন্তু হাওড়ার ম্যাজিস্ট্রেটের সেই উত্তর পেয়ে তার বিশ্বাস দূর হলো। সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তবে করিম গেল কোথায়? আমি ঈষৎ হেসে বললাম, সে কথা এখন তোমাকে বলতে পারবো না। আশা করছি 2-1 দিনের মধ্যে ভয়ানক রহস্য ভেদ করতে সক্ষম হব। এই বলে আমি আবার পুলিশের পোশাক পরে নিলাম এবং হেড কনস্টেবলকে নিয়ে আবার খিদিরপুরের দিকে গমন করলাম। পথে যেতে যেতে হেড কনস্টেবল আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো, কিন্তু তার একটাও কথার উত্তর আমি দিলাম না। যখন ডকের কাছে এসে উপস্থিত হলাম, তখন বেলা প্রায় 4টে। রাজারামকে দেখলাম ব্যস্ত ন্যস্ত হয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় তার সাথে আমার দেখা হলো। তাকে ব্যস্ত দেখে আমি জিজ্ঞাসা করলাম, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ রাজারাম? রাজারাম আমার দিকে তাকালো। প্রথমে চিনতে পারল না, কিন্তু কিছুক্ষণ পরে বলল, আপনি পুলিশের লোক? তবে সেই দিন এই পোশাকে আসেননি কেন? আমি হাসতে হাসতে বললাম, পুলিশের লোককে সর্বদা একই পোশাক পরিধান করলে চলে না যে রাজারাম, মাঝে মাঝে পরিবর্তন করতে হয় যে। কিন্তু তা বলে তোমার মতো বিচক্ষণ লোক প্রতারিত হতে পারে না। আজ আমার পোশাক অন্য হলে তুমি নিশ্চয়ই চিনতে পারতে। এখন বলো, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আজকের কাজ কি শেষ হয়ে গিয়েছে? রাজারাম হাসল বটে, কিন্তু তার সেই হাসি আনন্দদায়ক নয়। সে উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ, এইমাত্র আমার দৈনিক কাজ শেষ হলো। এখন খেতে যাচ্ছি বাড়িতে। খুব ভোরে আমাকে এখানে আসতে হয় তো, সমস্ত দিনের মধ্যে একটুও অবকাশ পাওয়া যায় না যে খাওয়া দাওয়া করি। যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ খেতে যেতে পারি না। আজ কাজ এইমাত্র শেষ করেছি, তাই বাড়িতে খেতে যাচ্ছি। আজ কি আর এখানে আসবেন না? আসবো না আবার? যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ আমার নিষ্কৃতি নেই। আমাকে এখানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি কাজ করতে হয়। তবে যে বললে কাজ শেষ হয়ে গিয়েছে? আজ্ঞে হ্যাঁ, একটা কাজ শেষ করেছি। খুলিদের সাথে আর থাকতে হবে, কিন্তু আজ কি করলাম তার একটা হিসেব দিতে হবে। কার কাছে? সদাশিব বাবুর কাছে। তিনি যে আমার সমস্ত কাজের ভার নিয়ে নিশ্চিন্তে রয়েছেন। আমি যদি প্রত্যেক কাজের হিসেব না দিই তাহলে তিনি জানবেন কিভাবে? নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ নির্বাহ করার জন্য আর লোক নিযুক্ত করতে হবে কিনা তা তিনি জানবেন কেমন করে? আমি তাকে প্রশংসা করে বললাম, রাজারাম, তুমি হলে একজন উপযুক্ত লোক। যে কোনো কাজ হোক না কেন, তোমার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। আমার মুখে রাজারাম প্রশংসা শুনে খুশি হলো এবং সে আমাকে বারবার নমস্কার করে চলে গেল। রাজারাম প্রস্থান করবার পর আমি সদাশিব বাবুর সাথে দেখা করলাম। তিনি আমাকে দেখে হাসতে হাসতে অভ্যর্থনা করলেন এবং তার সাদরে চেয়ারে বসতে বললেন। ডগ নির্মাণ বিষয়ে সদাশিব বাবুর যথেষ্ট জ্ঞান ছিল। তিনি ওই সম্বন্ধে অনেক কথা বললেন এবং শেষে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি ভায়া? আজকাল ঘন ঘন আমাদের এখানে পায়ের ধুলো পড়ছে। কোনো শিকার আছে নাকি?
তার প্রশ্ন শুনে একবার চারিদিকে দৃষ্টিপাত করলাম। দেখলাম ঘরের মধ্যে কেউ নেই বটে, তবে বাইরে কেউ যেন পায়চারি করছে। আমার সন্দেহ হলো। উঠে দাঁড়ালাম আমি এবং আস্তে আস্তে নিশ্চুপে দরজার কাছে যেতে লাগলাম। কিছু দূর যেতেই না যেতে দেখলাম কি যেন দরজার কাছ থেকে সরে গেল। আমি তখন বাইরে গেলাম। তারপর যা দেখলাম তাতে আমি অত্যন্ত আশ্চর্য হলাম। দেখলাম রাজারাম যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে যে আমার কাছ থেকে সে বিদায় নিল, বাড়িতে খেতে যাবে বলল। এর মধ্যে এখনো 10 মিনিটও হয়নি, সে খাওয়া শেষ করে ফিরে আসলো, নাকি সে এখনো বাড়িতেই যায়নি। আমার মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো। আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, এ কি রাজারাম, তুমি এখানে? এই যে বললে তুমি বাড়িতে খেতে যাবে, এখনো যাওনি? রাজারাম হেসে বলল, মানে আজ্ঞে হ্যাঁ, কিন্তু একটা দরকারি কথা বাবুকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা বলার জন্য তার কাছে এসেছিলাম। আপনি ঘরে রয়েছেন দেখে তাই আমি ঘরের মধ্যে প্রবেশ করতে সাহস পাইনি। মনে করছিলাম আপনি শীঘ্রই ঘরের বাইরে আসবেন, সেই জন্য দরজার পাশে পায়চারি করছিলাম। তা তুমি চলে আসলে কেন? আপনাদের কথাবার্তা শুনে বুঝলাম যে আপনি তখনও উঠবেন না, কিছুক্ষণ গল্পগুজব করবেন। সেই জন্য ভাবলাম অগত্যা খেয়ে এসে তারপর না হয় বলবো। রাজারাম যেরকমভাবে কথাবার্তা বলল তাতে তার ওপর সন্দেহ করা উচিত হবে বলে মনে হলো না, কিন্তু তার কথায় আমার মনের সন্দেহ ঘুচল না। সে যেন মিথ্যা বলছে এটা আমার কাছে পরিষ্কার বলে মনে হলো। মনে হলো সে যেন ইচ্ছে করেই আমাদের কথোপকথন শুনতে এসেছিল। যাই হোক, তাকে আরও প্রশংসা করে কোনো কথা না বলে তাকে বিদায় দিলাম, কিন্তু তাকে নজরবন্দি করতে বললাম আমার হেড কনস্টেবলকে। আমার হেড কনস্টেবলটি দারুণ চালাক। সে আমার ইশারা বুঝতে পেরে তখন দূর থেকে রাজারামকে অনুসরণ করতে লাগলো। আমি আবার যথাস্থানে ফিরে এলাম। কিছু বিলম্ব হওয়াতে সদাশিব আমাকে কারণ জিজ্ঞাসা করলো। আমি তাকে সমস্ত কথা বললাম। তিনি বললেন, রাজারাম বেশ কাজের লোক বটে, কিন্তু মধ্যে মধ্যে বিনা কারণে আমাকে অত্যন্ত বিরক্ত করে থাকে। সামান্য কারণে ভয় পায়, আমার কাছে এসে তার বহুমূল্য সময় নষ্ট করে। সে নিশ্চয়ই সেই রকম কোনো কথা বলতে এসেছিল, আপনাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। সদাশিব বাবুর কথা শুনেও আমার সন্দেহ গেল না। রাজারামের ওপর যে সন্দেহ আমার হয়েছিল তা যেন আরও বাড়তেই লাগলো। আমার ধারণা হলো যে আমাদের কথোপকথন শোনার জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিল, হঠাৎ ধরা পড়ায় পালিয়ে গিয়েছে। সূর্য অস্ত যাবার কিছু আগে রাজারাম খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসলো। এবার সে ঘরের বাইরে দাঁড়িয়ে রইল না, একেবারে ঘরের মধ্যে এসে বসল। পরে সদাশিব বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবু, একটা কথা বলবো, যদি অনুমতি দেন তবে। দেখো রাজারাম, এই বাবু আমার পরম বন্ধু। ছেলেবেলা থেকেই আমরা এক স্কুলে পড়েছি। মনে হয় আমাদের দুজনার বয়স যখন 10 বছর, তখন থেকেই আমরা পরস্পরের পরিচিত। এনার সামনে তুমি সকল কথাই বলতে পারো। অনেক বিষয়ে আমরা এনার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করি। না জেনে বলে ফেলেছি, গরিবের অপরাধ নেবেন না, ক্ষমা করে দিন। আমি এতক্ষণ কোনো কথা বলিনি। রাজারামকে লজ্জিত অবস্থায় দেখে আমি তার হয়ে বললাম, আরে রাজারাম কোনো ভুল কাজ করেনি। বিষয়কর্মের কথা গোপনে বলা ভালো। আমার সাথে যে তোমার সম্ভব আছে এবং তুমি আমার কাছে কোনো কথা গোপন করো না, এই সকল বিষয়ে রাজারাম কি করে জানবে? কথাই বলে, সৎকর্ণ ভিদ্যতে মন্দ।
মনে হয় সেই ভয়ে রাজারাম আমার সামনে কোনো কথা বলতে সাহস হয়নি। আমার কথা শুনে রাজারাম আন্তরিক আনন্দ পেল এবং কিছু কথা বলবার জন্য ব্যগ্র হলো, কিন্তু সদাশিববাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, এখন নয় রাজারাম, উনি এতক্ষণ একটা অদ্ভুত কথা বলছিলেন। তোমার আগমনে উনি নিরস্ত্র হয়েছেন। আগে ওনাকে বলতে দাও, তারপর তোমার কথা শুনবো। আপনি বলুন ভায়া, তারপর কি হলো? করিম খাঁকে কোথাও পাওয়া গেল না। আমি স্বয়ং অনেক তদন্ত করলাম, নানা স্থানে লোক পাঠালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। করিম খাঁয়ের বাড়িটা কোথায়? মলঙ্গায় ওই মোহাম্মদ খাঁর পালিত পুত্র। রাজারাম আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। করিম খাঁ ও মোহাম্মদ আবদুলের নামটা শুনে সে যেন চমকে উঠল, কিন্তু পরক্ষণেই আত্মসমর্পণ করে হাসতে হাসতে জিজ্ঞাসা করল, মহাশয়, ব্যাপার কি? এ দিনের বেলা কেমন করে ছেলে চুরি যায় তা ঠিক বুঝতে পারলাম না। সদাশিববাবুর সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও আমি পুনরায় সমস্ত কথা আগাগোড়া বলে গেলাম। বললাম, আমার দৃঢ় বিশ্বাস যে সেই ফকিররাই করিমকে কোথাও সরিয়েছে। আপনি অত্যন্ত বিচক্ষণ লোক। আমারও সেই রকম মনে হচ্ছে। তারা যে রাত্রেই এখান থেকে চলে গিয়েছে। সেই রাতেই যখন করিম খাঁ প্রস্থান করছে, তখন সেই ফকিরগুলোর সাথেই গিয়েছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি শীঘ্রই তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করুন, না হলে তারা পালিয়ে যেতে পারে। পালাতে পারবে না। হাওড়ার ম্যাজিস্ট্রেট তারা নজর রেখেছে। আমার সামান্য সংকেত পাওয়া মাত্রই তারা ধরে ফেলবে। তবে এখনও বিলম্ব করছেন কেন? আমি জানি মুসলিম ফকিরেরা অনেকেই ভয়াবহ কাণ্ড করে থাকে। আমি তা জানি, কিন্তু কোনো বিষয় নিশ্চিত না জেনে কাউকে গ্রেপ্তার করবার আদেশ দেওয়া উচিত হবে না। তবে কবে তাদের ধরবার হুকুম দেবে? সম্ভবত কাল দুপুরের পর। কেন আজ হুকুম দেন না? এখনো একটা কথা জানতে পারিনি, তাই বিলম্ব। রাজারাম আর কোনো কথা বলল না। আমি তখন সদাশিবের সাথে অন্যান্য 2-3টি কথা বলে সেখান থেকে বিদায় নিলাম। সদাশিব করিম খাঁর কি হয় তা জানবার জন্য আমাকে বারংবার তার কাছে যেতে অনুরোধ করল। আমি তার কথা মতো কাজ করব বলে থানায় ফিরে এলাম। থানায় যখন ফিরে এলাম তখন রাত 8টা। সরকারি কাজ শেষ করতে আরও 1 ঘন্টা অতিবাহিত হলো। পরে খাওয়া দাওয়া করে একটা নির্জন স্থানে গিয়ে বসে চিন্তা করতে লাগলাম। হেড কনস্টেবল যেখানে সেই হাড়ের অংশ পেয়েছিল সেই স্থান পরীক্ষা করে কোনো প্রকারের পায়ের চিহ্ন পাইনি। তথাপি এই অদ্ভুত রহস্যর একটি সূত্র পেয়েছিলাম। জিনিসটা আমার কাছে আছে। আমি সেটা বার করলাম। দেখলাম একটা দুয়ানি। আজকাল রূপোর তার দিয়ে একত্র করে হাতের বোতাম করে থাকে। আমি যে দুয়ানি পেয়েছিলাম তার মধ্যে একটু দাগ ছিল। সে দাগ দেখে আমার স্পষ্ট মনে হলো ওখানে এই রকম কোনো বোতাম খুলে পড়েছিল। বোতামটা তাহলে কার? নিশ্চয়ই তার 1 হাতের বোতাম নষ্ট হয়ে গিয়েছে এবং সে এখন 2 হাতের 2 প্রকারের বোতাম ব্যবহার করছে। দ্বিতীয়ত, যদি ফকিরেরা করিম খাঁকে হত্যা করে থাকে আর যদি তার পূর্বে করিমের গলার হাড় ছেড়ে সেই স্থানে পড়ে থাকে, তাহলে হেড কনস্টেবল যে অংশ কুড়িয়ে পেয়েছিল তাতে তাহলে কাদা মাখা থাকতো। তার কারণ সে রাত্রেও পরের দিন সকালে বৃষ্টি হয়েছিল। তবে হাড়ের অংশে কোনো রকম কাদা নেই। তবে ওটা যে বৃষ্টির পর ওখানে রাখা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কে এই কাজ করলো?
দুয়ানিটা দেখে মনে হলো তাতেও কোনো কাদা লেগে নেই। নিশ্চয়ই বৃষ্টির পর ওখানে এটা পড়েছিল। তবে বোতামটা কার? অনেকক্ষণ চিন্তা করে স্থির করলাম ওই বোতামটা যার, সে ওই হাড়ের দুটি অংশ ওখানে ফেলে রেখেছে। দ্বিতীয়, যখন সদাশিব বাবুর সাথে সেদিন সেই ডকের কাজ দেখতে গিয়েছিলাম এবং গাঁথনি হচ্ছিল, ঠিক সেই জায়গায় বিশেষ পরীক্ষা করছিলাম, তখন সেখান থেকে দু একটা জিনিস আমি সঙ্গে করে এনেছিলাম। পকেট থেকে বার করে দেখলাম একটা কাগজে মোড়া কয়েকটি দেশলাইয়ের কাঠি এবং পোড়া বাতির চর্বি। অনেকক্ষণ এইগুলো নিয়ে চিন্তা করতে লাগলাম। তারপর সব কিছু চিন্তা ভাবনা করে স্থির করলাম যা মনে মনে ভেবেছি সেটাই করব। রাত 11টার সময় আমার হেড কনস্টেবলকে ডেকে আমার সেই উপদেশটা তাকে বললাম এবং তারপর তাকে বিদায় দিলাম। পরের দিন সূর্য ওঠার আগেই আমি খিদিরপুরে যাত্রা করলাম। যখন সেখানে পৌঁছালাম তখন অল্প রোদ উঠেছিল। দেখলাম অসংখ্য কর্মচারী এর মধ্যে যে যার কাজে নিযুক্ত হয়ে গিয়েছে। পানচুরুটের কিংবা খাবারের দোকানগুলি আগে খোলা হয়ে গিয়েছিল। একজন বৈরাগী সারা শরীরে ছাই মেখে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এক স্থানে উপবেশন করছিল। কাছেই একটা মুসলমান ফকিরের কাছে থেকে ভিক্ষা প্রার্থনা করছিল। এই সমস্ত ব্যাপার দেখে আমি সদাশিব বাবুর ঘরে গেলাম। সদাশিব বাবু আমাকে দেখে হেসে জিজ্ঞাসা করলেন, ভায়া, আজকাল এত ঘন ঘন দেখা দিচ্ছ কেন? তোমার মতো লোকের সাথে এত ঘনিষ্ঠতা ভালো নয়। ব্যাপার কি? রাতে কি ভালো ঘুম হয়নি? তোমার অনুমান মিথ্যা নয়। সত্যি সত্যি আমার কাল রাতে ঘুম হয়নি। শুধু কাল কেন, যতদিন না করিম খাঁয়ের কোনো সন্ধান পাচ্ছি ততদিন আমার ভালো ঘুম হবে না। কিছু সুবিধা করতে পারলে? ওই ফকিরদের গ্রেপ্তারের হুকুম দিয়েছিলে? না ভায়া, এখনো হুকুম দেইনি। হাওড়ার ম্যাজিস্ট্রেট যেরকম মন্তব্য করেছে তাতে তাদের ওপর সন্দেহ করা যায় না। সেই জন্যই তো এত সকালে তোমার কাছে এসেছি। আমার এখানে কেন? আমি কি কোনোভাবে তোমার সন্দেহের পাত্র হয়েছি নাকি? তুমি নয় ভায়া, তবে আমার মনে হয় এইখানেই করিমের সন্ধান পাওয়া যাবে। সে কি? করিমের বাড়ি মঙ্গলায়? কম করে এখান থেকে 4 মাইল দূর। আর যে লোক হুগলি থেকে করিমকে নিতে এসেছিল তার সাথে এখানকার লোকের সম্পর্ক কি? আমি বুঝতে পারছি আমার ওপর বিরক্ত হচ্ছ, কিন্তু ভায়া, আমার ওপর বিরক্ত হলে কি হবে? আমার কাজ তো এটাই। কোনো এক সূত্র ধরে এক মহৎ কাজ সিদ্ধ করতে হয়। তুমি যদি এই অবস্থায় পড়তে তাহলে তোমাকে আমার মতো কাজ করতে হতো। করিম খাঁর সাথে তোমার কোনো লোকের যোগাযোগ আছে কি না তা আমি জোর গলায় বলতে পারছি না। তবে আমার ভয়ানক সন্দেহ হচ্ছে যে করিমের নিখোঁজের পিছনে এইখানকার কোনো লোক জড়িত আছে। দেখো ভায়া, তুমি প্রমাণ করো। যতক্ষণ না প্রমাণ করতে পারবে ততক্ষণ কিছু বলো না। সেই জন্যই তো আজ তোমাকে বিরক্ত করতে এসেছি, কিন্তু প্রমাণ করতে হলে তোমার অনেকটা ক্ষতি হবে যে। মানে? আমার কি ক্ষতি হবে? আমি যদি তোমার কোনো স্থানের গাঁথুনি ভাঙতে বলি। সদাশিব আমার কথায় স্তম্ভিত হয়ে বলল, কি বলছো? আর 10 দিন মাত্র সময় আছে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ করতে না পারা যায় তাহলে আমাকে সর্বশান্ত হতে হবে। যতগুলো লোক এখানে কাজ করে তাদের ডবল রোজ দিয়ে খাটালেও ওই সময়ের মধ্যে কাজ শেষ হবে না। হয়তো আরও কিছু লোক নিযুক্ত করতে হবে। আর এই অবস্থায় আমি কেমন করে প্রস্তুত অংশ নষ্ট করতে বলি? তার জন্য তোমার কোনো রূপ কৈফিয়ত দিতে হবে না। আমার নিজের কোনো কাজের জন্য তোমাকে ভাঙতে বলছি না, কিংবা আমার কৌতূহল নিবারণ করার জন্য এই অনুরোধ করছি না।
তুমি যার কাজ করছো আমিও তার কাজই করছি, সুতরাং আমার কাজের জন্য আমি দায়ী হব। যদি তাই হয় তাহলে আমার কোনো বাধা নেই। কোন অংশ ভাঙতে হবে দেখিয়ে দাও। এখন থেকে আমার লোক তোমার সব আদেশ পালন করবে। কথাটা বলে সদাশিব নমস্কার করে ঘর থেকে বেরিয়ে আসলো। ঠিক সেই সময়ে রাজারাম সেখানে এসে উপস্থিত হলো। আমাকে দেখে হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, কি মহাশয়, ফকিরগুলোকে গ্রেপ্তার করবার হুকুম দিয়েছেন? এত ব্যস্ত কেন? একবার তাদের সাথে দেখা না করে হঠাৎ করে কি কোনো প্রকার হুকুম দেওয়া যায়? তবে আমার বিশ্বাস যে তারাই করিম খাঁকে কোনো জায়গায় চালান দিয়েছে। রাজারাম একগাল হেসে বলল, আপনি একজন বিচক্ষণ লোক। আপনার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তবে তারা যদি ছদ্মবেশে পালিয়ে যায় তাহলে আপনাকে দুঃখ পেতে হবে। শুনেছি তারা নাকি শীঘ্রই মক্কায় যাবে। তুমি কি করে জানলে যে ওরা মক্কায় যাবে? এই খবর পেলে কোথায় থেকে? আমার কথা শেষ হতে না হতে রাজারাম একগাল হেসে বলল, আপনার মুখেই তো ওই কথা শুনলাম। আমি চমকে উঠলাম। মনে করে দেখলাম আমি তাকে এই খবর কোনো দিন দিইনি। হয়তো সে আগে থেকেই জানতো, না হলে এখন হয়তো কারোর কাছ থেকে খবরটা পেয়েছে। সে যাই হোক, আমি তাকে এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না। সদাশিববাবু তার দিকে চেয়ে বলল, রাজারাম, একটা কাজ আছে, আমার সাথে এসো। কি কাজ মহাশয়? আমার এক বন্ধুর একটা অনুরোধ আছে, চলো একবার ঘুরে আসি। ও আচ্ছা, তা কোথায়, কত দূর? সদাশিব আমার দিকে তাকালো। আমি ব্যাপারটা বুঝতে পেরে রাজারামকে বললাম, বেশি দূর নয়, তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না। এই কথা বলে আমরা অগ্রসর করলাম। রাজারাম বিরক্তির সাথে আমাদের পেছনে পেছনে এলো। কিছুটা দূর গিয়ে বললাম, ভালো কথা মনে পড়েছে। আচ্ছা রাজারাম, সেদিন যে প্রাচীরটা বাঁকা ছিল সেটা কি মেরামত হয়ে গিয়েছে? যে মিস্ত্রি এই ভুল কাজটা করেছে তাকে জরিমানা করেছো? না মহাশয়, এখনও মিটেনি। নেপাল মিস্ত্রি যে এই রকম কাজ করবে তা স্বপ্নেও জানতাম না। আর এই কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ নেপালকে ডেকে এর একটা মীমাংসা করব। সদাশিব বা আমি আর তাকে একটা কথাও বললাম না। সদাশিব বলল, কি ভাঙতে হবে? আশা করছি গল্পটি আপনারা উপভোগ করছেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার কোনো গল্পপ্রেমী বন্ধুকে শেয়ার করুন। চলুন আর দেরি করব না, শুনতে থাকি দারোগা প্রিয়নাথের গল্প গুম খুন। আমি তাকে কোনো উত্তর না দিয়ে সদাশিব বাবুকে বললাম, যে প্রাচীরটা বাঁকা আছে ওইটা ভাঙতে হবে। এতে আমাদের দুজনের সুবিধা হবে। প্রাচীরও আবার নতুন করে ভালোভাবে হবে, আর আমার মনের যে ক্ষোভ সেটাও একটা মীমাংসা হবে। আমার কথা শেষ হতেই না হতে রাজারাম আমার ওপর সহসা আক্রমণ করে বসল এবং এক ধাক্কা দিয়ে এমনভাবে ফেলে দিল যে আমি কোনো রকম আত্মরক্ষা করতে পারলাম না। নিমিষের মধ্যে রাজারাম আমার ওপরে উঠে বসল, কিন্তু সে কেবল এক মুহূর্তের জন্যে। তার কারণ ইতিপূর্বে যে ফকির ও বৈরাগীর কথা আমি বলেছিলাম তারা সেইখানে এসে পৌঁছলো এবং আমার হেড কনস্টেবলও সেইখানে চলে আসলো। রাজারাম তাকে দেখে পালাবার চেষ্টা করলো, কিন্তু হেড কনস্টেবল তাকে ধরে ফেলল। ইতিপূর্বে চেঁচামেচিতে ওখানে অনেক লোক জমায়েত হয়েছে। আমি তাড়াতাড়ি উঠে করিম খাঁর মৃত্যুর জন্য রাজারামকে গ্রেপ্তার করার হুকুম দিলাম এবং ওই বাঁকা প্রাচীরটাও ভাঙার জন্য হুকুম দিলাম। সদাশিব এইসব কাণ্ড দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। সে বেশ কিছুক্ষণ কথা বলতে পারেনি। আমি বললাম,
আমি প্রমাণ দিচ্ছি, এখনই ওই পাঁচিরটা ভাঙো। সদাশিব দেরি না করে পাঁচিরটা ভাঙতে আদেশ দিল। 10-12 জন কুলি তখনই সেই কাজে নিযুক্ত হলো এবং অল্পক্ষণের মধ্যেই সেই বাঁকা প্রাচীর ধূলিসাৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাজির দুর্গন্ধ বার হতে লাগলো সেই জায়গা থেকে। উপস্থিত ওখানে যে লোকগুলো জমা হয়েছিল তাদের বাজির দুর্গন্ধ নাকে আসতেই তারা হাত দিয়ে নাক চেপে সেখান থেকে চলে গেল। আমি সদাশিবকে নিয়ে ওই পাঁচিরের কাছে গেলাম। দেখলাম এক মৃতদেহ। কিছুক্ষণ পরীক্ষা করার পর জানতে পারলাম ওটা এক মুসলমান বালকের মৃতদেহ। দুর্ভাগ্যবশত যারা যারা ওখানে ছিল তারা কেউ করিম খাঁকে চিনত না। আমি একজন কনস্টেবলকে ডেকে মোহাম্মদকে ডেকে আনতে বলে দিলাম। 5-6 দিন আগে মৃত্যু হওয়ার জন্যে দেহের অনেক স্থান বিকৃত হয়ে গিয়েছে, তবে তার পিতা দেহ নিশ্চয়ই চিনতে পারবে। দেহ পচতে শুরু করেছে, ভীষণ বাজে গন্ধ বের হচ্ছে, জায়গায় জায়গায় ফুলে উঠেছে, যেন মনে হচ্ছে কোনো এক মধ্যবয়স্ক মানুষের দেহ। যথারীতি করিমের পিতা সেখানে উপস্থিত হলো এবং তার পিতা আসার আগেই রাজারাম স্বীকার করলো যে এই খুন সেই করেছে। সে বলল, আমি তাকে হত্যা করে প্রাচীরে গেঁথে রেখেছি। তা না করলে এত শীঘ্রই কাজ হতো না। বিশেষত দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ না করে কি কোনো কাজে সিদ্ধ হওয়া যায়? আমি যে এই কাজটা করেছি তা আমি স্বীকার করছি। যথারীতি মোহাম্মদ ও সলামত এসে উপস্থিত হলো। তারা সেই দেহ দেখে কান্নায় ফেটে পড়ল। তারপর সেই দেহ তারা শনাক্ত করল। সদাশিববাবু এখনো হতভম্ব হয়ে আছে, কোনো কথা বলছে না। পরে আমার দিকে চেয়ে বললেন, এইসবের মানে কি? এ কি ভোজবাজি? তোমার মুখে শুনলাম যে ফকির এই বালককে চালান দিয়েছে। তুমি কাল তাকে ধরবার জন্য চেষ্টা করবে, আর তার মধ্যে তুমি চুপি চুপি রাজারামকে সন্দেহ করে এই রহস্য ভেদ করে ফেললে। কেমন করে করলে তা কিন্তু বলতে হবে। নিশ্চয়ই আমাকে এই ব্যাপারে কৈফিয়ত দিতে হবে, তা আমি আগে থেকেই বুঝেছি। হাওড়া ম্যাজিস্ট্রেট থেকে যখন আমাকে টেলিগ্রামে উত্তর দিলেন তখন জানতে পারলাম ফকিরদের সাথে করিমের কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই এর মধ্যে কোনো গাঢ় রহস্য লুকিয়ে আছে। সদাশিববাবু আমাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, কই, সে কথা তো তুমি আগে বলনি। তুমি কাল তো বললে ফকিরদের ধরবার জন্য তুমি শীঘ্রই পরোয়ানা বাহির করবে। সে কথা না বললে রাজারাম আমার ওপর সন্দেহ করত। হয়তো সে এমন জায়গায় পালিয়ে যেত যে 6 মাস পরেও তাকে গ্রেপ্তার করতে পারতাম না। মুখে তোমাকে যাই বলি না কেন, মনে মনে রাজারামের ওপর সন্দেহ হয়েছিল। কেন, রাজারামের সঙ্গে করিমের সম্পর্ক কি ছিল? করিম খাঁ কোথায় আর রাজারাম কোথায়? দেখো, আমরা সকলেই হিন্দু। আমাদের একটা বিশ্বাস আছে যে এই প্রকারের মহৎ কাজ করতে গেলে দেবতার উদ্দেশ্যে একটা নরবলি দিতে হয় এবং যখন সেই কাজের ভিত্তি স্থাপন করতে হয় তখন সেই দেহ তার মধ্যে প্রথিত থাকে। এই কাজের প্রথমে তোমাকে অনেকবার ব্যর্থ হতে হয়েছিল, অনেক টাকা খরচ হয়েছিল। এর কারণ যাই হোক না কেন, রাজারামের মতো গোড়া হিন্দুগণ মনে করেছিল যে কোনো কাজের সময় সব দেহ ভিত্তিতে প্রথিত হয়নি, তখন নিশ্চয়ই সেই কাজ সফল হবে না। এইরকম একটা গুজবও মাঝখানে আমার কানে এসেছিল। রাজারামের মতো গোড়া হিন্দু দেখে আমার সেই সন্দেহ দূরীভূত হয়েছিল। আমি ঘন ঘন তোমার কাছে এসে রাজারামের কাজের পরিদর্শন করতাম। কেবল সন্দেহের ওপর নির্ভর করে এই ভয়াবহ রহস্য ভেদ করেছ? তুমি সেদিন আমার সন্দেহের বৃদ্ধি করেছিলে। আমি? সে কি? আমি জানবো কি করে যে তোমার আমার কথায় সন্দেহ বাড়লো? ভায়া, সব কথা এত তাড়াতাড়ি ভুলে যাও কেন? তোমার সাথে ডকের কাজ দেখতে না গেলে ওই প্রাচীরটা যে দেখতেই পেতাম না।
সুতরাং আমার সন্দেহ হতো না। রাজারামের মুখে যখন শুনলাম যে মিস্ত্রি এই প্রাচীরটা নির্মাণ করেছে, সে পাকা লোক। যদি তাই হবে, তার কাজ বিনা কারণে এত বাজে হবে না। যখন তোমার আর আমার কাছে এই কাজ বিশ্রী দেখালো, তখন কি একটা পাকা মিস্ত্রি এই রকম কুৎসিত কাজ না ঠিক করে ফেলে রাখবে? নেপাল মিস্ত্রি যথাসাধ্য চেষ্টা করেছিল, তবে এটা ভালো হয়নি দেখে সে এমনই ফেলে রেখে দিয়েছিল। আর একটা কথা, যখন রাজারামকে প্রাচীরের গঠন বাঁকা হয়েছে বলা হলো, তখন যেন তার মুখের ভাব কীরকম পরিবর্তন হয়ে গিয়েছিল। তা তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম যে এই প্রাচীরের মধ্যে কোনো গুপ্ত রহস্য নিহিত আছে। যেদিন করিম খাঁকে হত্যা করেছিল, সেদিন রাতে ও পরের দিন সকালে খুব বৃষ্টি হয়েছিল, পথে ঘাটে কাদা ছিল। করিম খাঁয়ের হাড় যদি তার আগেই সেখানে পড়ে থাকতো, তাহলে হাড়টির গায়ে কাদা লেগে থাকতো। কিন্তু অবাক ব্যাপার এই যে তার মধ্যে কাদার লেশমাত্রও লেগেছিল না। মনে হলো কেউ এটাকে ফকিরদের ওপর দোষারোপ করবার জন্য আর পুলিশের চোখ সেই দিকে যাতে ঘোরে, সেই জন্যই এখানে ফেলে রেখে গিয়েছিল। আমার হেড কনস্টেবলের দৃঢ় বিশ্বাস ছিল যে করিম খাঁকে হত্যা করবার সময় সে নিতান্ত অস্থির ছিল। সেই সময় তার গলায় হাড় সেই স্থানে পড়ে যায়। আরও একটা কারণ আছে রাজারামকে সন্দেহ করার। যেখানে হাড়ের দুটো অংশ পড়েছিল, তার কিছুটা দূরে সেই মাঠে এই বোতামটা বা দুয়ানিটা পড়েছিল। এর মধ্যে কড়া দেখে আমি স্পষ্ট হয়েছিলাম যে ওটা কোন বোতামের অংশ। এই কথা বলে আমি পকেট থেকে দুয়ানিটা বার করলাম। সদাশিববাবু মনোযোগ সহকারে আমার কথায় সায় দিল। তারপর? রাজারামের হাতের দিকে চেয়ে দেখো, তখনও তার গায়ে যে জামা আছে তা এক হাতের বোতাম, দুইটা কড়াযুক্ত দুয়ানি, অপর হাতের কাঁচের বোতাম। বাপরে বাপ, আশ্চর্য, অবাক কাণ্ড। এই সামান্য বিষয় থেকে তুমি এত বড় একটা কাণ্ড করবে তা স্বপ্নেও ভাবা যায়নি। যখন আমি ওই দুইটি দুয়ানি মাঠ থেকে পাই এবং দেখি যে তাতে কোনো কাদা লেগে নেই, তখন আমি ভাবি যে লোকটা এখানে এসেছিল এটা তারই বোতাম। তারপর থেকে আমি সবার হাতের বোতাম দেখতে লাগলাম। এখানে যখন আসি তখন রাজারামের হাতের দুয়ানি বোতামটার দিকে লক্ষ্য করলাম। তখন আমার মনে হলো এই সবের পেছনে রাজারামের হাত আছে। রাজারাম সেই দিন ওখানে ওই দুয়ানি বোতামটা ফেলে এসেছিল, কিন্তু সে সেটা জানে না। আর একটা সত্যি কথা বলতে, আমি কিন্তু তোমাকেই প্রথমে সন্দেহ করেছিলাম, কারণ তোমার আদেশ ছাড়া এই কাজ হয়তো সে করবে না। সেই জন্য আমি বাইরে থেকে তোমাকে সন্দেহ না করলেও ভিতর ভিতর তোমাকেই সন্দেহ করছিলাম। সর্বনাশ, আমি তোমার পরম বন্ধু আর তুমি আমাকেও ছাড়লে না। ওই জন্য তোমার কাজের যে কি ক্ষমতা তা আমি ভালো করেই বুঝতে পারলাম। এখন বলো তো, আমার উপর এখনও কি তোমার সন্দেহ আছে? না ভাই, আর কোনো সন্দেহ নেই। রাজারাম নিজের দোষ স্বীকার করে নিয়েছে, তবে আরও একজন এর সাথে জড়িত আছে। তাকে গ্রেপ্তার করতে হবে যে। কে সে? কে সে তা জানি না, তবে সে এখানেই আছে। কেমন করে জানলে? যে লোক গঙ্গাধর সেজে করিমকে নিয়ে এসেছিল জাল চিঠি দিয়ে, সলামতের মিথ্যে অসুস্থের খবর দিয়ে, সে নিশ্চয়ই রাজারামের লোক। আমার মন বলছে ওটা নেপাল মিস্ত্রি গঙ্গাধর সেজে মোহাম্মদের বাড়িতে গিয়েছিল। সে যদি এখন এখানে থেকে থাকে, তাহলে তাকেও গ্রেপ্তার করতে হবে। কথাটা শেষ হতেই দেখলাম আমার হেড কনস্টেবল একটা লোককে পুনরায় মোহাম্মদ আব্দুলের সামনে নিয়ে গেল। মোহাম্মদ তাকে দেখে চিৎকার করে উঠল, এ কি, এ তো গঙ্গাধর। সেদিন আমার বাড়িতে গিয়ে করিমকে নিয়ে এসেছিল। আমি এতক্ষণ কোনো কথা বলিনি, তবে আজ সকালে মনে হলো
রাজারাম যেভাবে নেপাল মিস্ত্রিকে প্রশংসা করছিল, তখনই বুঝেছিলাম সে এর সাথে জড়িত। নেপাল মিস্ত্রির বয়স 40 হবে। আমার আদেশেই তার হাতেও হাতকড়ি পড়ল। সদাশিব আমাকে কিছুক্ষণ পরে বলল, সব কথা তো বুঝলাম, তবে তুমি কি করে জানলে যে করিমের দেহ ওই প্রাচীরের মধ্যে গাঁথা আছে? আরে ওই প্রাচীরের গঠনটা বাঁকা ছিল যে, কিন্তু তাও দেখছি রাজারাম তাকে প্রশংসা করছে আর বারবার বলছে মিস্ত্রি খুব পাকাপোক্ত লোক। কিন্তু আমাদের বাজে বলার সত্ত্বেও সে কোনো মতোই বাঁকা অংশটা ঠিক করছে না। আমি যখন ওখানে পরীক্ষা করলাম, তখন এই সকল দ্রব্য ওখানে পড়েছিল। আমি সেটা গোপনে কুড়িয়ে এনেছিলাম। এই কথা বলে আমি পকেট থেকে কাগজে মোড়া সেই জিনিসটা বের করলাম। সদাশিব সশাস্ত্রে কাগজটা হাতে নিয়ে খুলে দেখল, তাতে পোড়া দেশলাই কাঠি ও বাতির কিছুটা অংশ। সদাশিব হাসতে হাসতে বলল, এটা নিয়ে কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব যেন আমার মগজের ওপর দিয়ে যাচ্ছে। কেন, এইগুলো দেখে কি মনে সন্দেহ হয় না? দেখো, এই সকল দ্রব্য আমার চোখে পড়তেই আমি বুঝেছিলাম যে এই প্রাচীর রাতে হয়েছে। তুমি মনে করে দেখো, সেদিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল। রাতের বেলা কাজ করতে করতে ঝড়ে অনেকবার আলো নিভে যাচ্ছিল, তাই জন্য নেপাল এত কাঠি জ্বালিয়েছিল। তারপর রাজারামের মুখে শুনলাম এখানে সূর্য ডোবার পর আর কোনো কাজ হয় না। তবে নেপাল রাতেই বা কেন কাজ করলো? ভায়া, তোমার যুক্তি অকাট্য। তুমি যা বলছো সব সত্যি। তুমি যে ছোট সূত্র ধরে এত বড় রহস্যের জাল ভেদ করে বেরিয়ে আসবে, সেটা আগে ভাবিনি। তুমি কি আরো একটা কথা জানো? ওই যে বৈরাগী আর ফকিরদের দেখলে, ওরা আমারই লোক। গত রাতে আমি ওদের এই ছদ্মবেশে যেতে বলি। কেন? এটার কারণ কি? কারণ আমি জানতাম রাজারাম সহজ লোক নয়, ও আমাকে আক্রমণ করতে পারে। হেড কনস্টেবল ও আরেক কনস্টেবলকে ডাকার কারণ ওরা আমাকে সাহায্য করতে পারবে। আশা করছি এবার তুমি নিশ্চয়ই বুঝেছ। আমি এরকম কাণ্ড জীবনে দেখিনি। আমি তখন ওদের দুজনকে বন্দিদয়ে পাঠিয়ে দিলাম। তারপর থানাতে চলে এলাম। কিছুদিন পর বিচার হলো, আর বিচারে উভয়ের ফাঁসি। এখানেই শেষ হলো আজকের গল্প, দারোগা প্রিয়নাথের গুম খুন। সাউন্ড ও পোস্টার এডিটিং আদিত্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমের আরও গল্প পাওয়ার জন্য। আজকের গল্প এই পর্যন্ত। ফিরে আসব এই রকমই কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।